তাহলে শুরু করি। এখানে দেখেন আজকে আমরা যেটা করব ক্লাসিফিকেশনের দিকে যাব। আমরা তো হচ্ছে লিনিয়ার রিগ্রেশন দেখলাম, এবার লিনিয়ার ক্লাসিফিকেশন দেখব। লিনিয়ার ক্লাসিফিকেশন মানে হচ্ছে আসলে আমরা গ্রুপকে ক্লাসিফাই করব। আমাদের রিগ্রেশনে তো একটাই গ্রুপ ছিল, কিন্তু ক্লাসিফিকেশনে মাল্টিপল গ্রুপ থাকবে, সেটা দুইটা হতে পারে বা ততোধিক হতে পারে। দুইটা হলে আমরা বলি বাইনারি, আর দুইয়ের অধিক হলে বলি মাল্টিক্লাস। দুই হলে বাইনারি ক্লাসিফিকেশন, আর দুইয়ের অধিক হলে মাল্টিক্লাস ক্লাসিফিকেশন। সাধারণত দুইটা গ্রুপ হলে লিনিয়ার ক্লাসিফিকেশন ইউজ করা হয়, দুইয়ের অধিক হলে লিনিয়ার ক্লাসিফিকেশন সাধারণত কাজ করে না। ঠিক আছে, তো যাই হোক, এই লিনিয়ার ক্লাসিফিকেশনের জন্য এখানে তিনটা অ্যালগোরিদমের কথা লেখা আছে: লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস দ্যাট মিন্স এলডিএ, আর উইথড্র অফ ডেল্টা রুল। এটা হচ্ছে পারসেপট্রাল লার্নিং অ্যালগোরিদম, এটা নিউরাল নেটওয়ার্কের, এটা আমরা এখন দেখবো না, এটা পরে দেখবো। এটা হয়তো এই মডিউলের পরের মডিউল একবার নিউরাল নেটওয়ার্ক যখন দেখবো তখন। তার মানে আজকে আমরা এই লিনিয়ার ক্লাসিফিকেশনের লজিস্টিক রিগ্রেশন এবং লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস দেখবো, এবং তার সাথে যদি আমরা কেএনএনটা দেখতে পারি, তারপরেও যদি সময় পাই আমরা নেই বায়াসটা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, এবং তার সাথে সাথে এই নন লিনিয়ার ক্লাসিফিকেশন রিগ্রেশন একই সময় দেখার চেষ্টা করবো প্যারালালি। প্রথমে আমরা লিনিয়ার ক্লাসিফিকেশন গুলো একটু দেখে নিই। প্রথমে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, তারপরে এলডিএ। তো লজিস্টিক রিগ্রেশনের জন্য আমরা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনটা দেখবো। লজিস্টিক রিগ্রেশন দিয়ে নাম কিন্তু দেখে মনে হচ্ছে এটা রিগ্রেশন, বাট ইট ইজ নট রিগ্রেশন, ইট ইজ ক্লাসিফিকেশন। মানে গ্রুপের মধ্যে ক্লাসিফিকেশন করবো। এটার জন্য যে টিউটোরিয়ালটা আমি দেখানোর চেষ্টা করব সেটা এইটা, একটু খেয়াল করো। লজিস্টিক রিগ্রেশন টিউটোরিয়াল। তো এখানে লজিস্টিক রিগ্রেশনের যে ডেটা সেটটা আমরা ইউজ করব, প্রথমে যে একটা ডেটা সেটের উপরে তো আমরা অ্যালগরিদমটা চালাবো, তাই তো? তো এখানে দেখেন দুইটা ইনপুট, এক্স আর ওয়াই, সরি এক্স ওয়ান ও এক্স টু, আর ওয়াই হচ্ছে আউটপুট। দেখেন এটা বাইনারি ক্লাস, তাই না? একটা হচ্ছে জিরো আউটপুট, একটা হচ্ছে ওয়ান। তো এক্স এর ভ্যালু যখন এইটা হবে, এক্স এক্স ওয়ান এর ভ্যালু যখন এটা হবে, এক্স টু এর ভ্যালু যখন এটা হবে, এটা জিরো গ্রুপের মেম্বার। এই কম্বিনেশন থাকলে জিরো, বুঝতেই পারছেন। আমরা তো এর আগে পি মাইন্ড এন্ড ডায়াবেটিস ডেটা সেট দেখে আসছি জাস্ট লাইক দিস। বাট এইখানে হচ্ছে দুইটা ইনপুট একটা আউটপুট, এইভাবে হয়ে আছে। এবং আমরা যদি এটা গ্রাফটা প্লট করি তাহলে এটা ঘটবে। এটা কিভাবে ঘটবে দেখেন, একদিকে হচ্ছে এক্স ওয়ান অ্যাক্সিস, একদিকে হচ্ছে এক্স টু অ্যাক্সিস। ওকে, এই যে একদিকে 2.7, একদিকে 2.55। এটা করলে যেটা হবে যে আপনার এটা কিন্তু সিকোয়েন্স মিলবে না, কোনটা কোথায় পড়েছে এটা তো বোঝা যাবে না, তাই না? এখানে দেখেন কোনোটা হচ্ছে জিরো গ্রুপ, কোনোটা ওয়ান গ্রুপ। আপনি যদি প্লটিংটা করেন, এই এক্স অ্যাক্সিস বরাবর যেটা আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা, ওই করসপন্ডিং পয়েন্টে যেটা পড়লো, যেমন ধরেন যে আমি যদি বলি এই অ্যাক্সিসে হচ্ছে 4, আর এই অ্যাক্সিসে হচ্ছে 3, তাহলে এই অ্যাক্সিসে 4 হলে এটা এই মাথায়, আর এই অ্যাক্সিসে 3 হলে এই মাথায়, মানে এটা আসবে এইখানে। এইভাবে আসলে ড্রয়িংটা করা হয়েছে। করে যেটা দেখা দেখা যাচ্ছে যে এই 1 2 3 4 5, এই পাঁচটা কম্বিনেশনের জন্য জিরো গ্রুপ, এবং জিরো গ্রুপ মানে হচ্ছে এই যে ব্লু কালার, আর ওয়ান গ্রুপ মানে হচ্ছে এই রেড কালার। কি গ্রাফ প্লট করতে কি বুঝতে অসুবিধা নাই তো নাকি? ঠিক আছে, জি স্যার। ওকে। আমরা এখন এই ডেটা সেটের উপরে লজিস্টিক রিগ্রেশনটা চালাবো। কিভাবে চালাবো একটু খেয়াল করো। আমরা গতদিন যে স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখেছিলাম, আমাদের এটা কিন্তু লিনিয়ার ক্লাসিফিকেশন, তার মানে এটা অলসো বি অ্যান স্ট্রেট লাইন। তো যদি স্ট্রেট লাইন হয় তাহলে আমাদের সূত্র কি ছিল? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই তো? জি স্যার। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সেখানে হ্যাঁ, সেখানে ইনপুট ভেরিয়েবল কটা ছিল? একটা ছিল না? জি আমাদের স্যার। সূত্রটা কি ছিল? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে ইনপুট ভেরিয়েবল কটা ছিল? ইনপুট একটা। ভেরিয়েবল একটা। হ্যাঁ, আমরা যদি এইটাকে দুইটা ভেরিয়েবলের জন্য করি তাহলে কি হবে? এম এক্স ওয়ান প্লাস এম এক্স টু, সরি, প্লাস সি লেখা যায় জি স্যার। দুইটা ভেরিয়েবলের জন্য। এইটাই করা হচ্ছে এখানে। দেখেন বি জিরো মানে সি কনস্ট্যান্ট, বি ওয়ান এক্স ওয়ান, আর বি টু এক্স টু। এটা হচ্ছে আমাদের আউটপুট, মানে হচ্ছে ওয়াই। কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে এটা আমাদের দুইটা ভেরিয়েবলের জন্য আমরা এটা এখানে করলাম, লিখলাম। এখন দেখেন, এই যে আমরা লজিস্টিক রিগ্রেশনে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আউট। এই যে পি মানে হচ্ছে প্রবাবিলিটি,
ক্লাস জিরো হওয়ার প্রবাবিলিটি কত, এটা বের করবো আমরা, আসছিল একবারে পুরোপুরি ম্যাথামেটিক্স দিয়ে মানে ক্যালকুলেশন দিয়ে দেখাবো আপনাদের, একটু খেয়াল করেন। আমরা ইকুয়েশন ব্যবহার করবো এটা 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আউট। তো যদি এইটা আমরা করি, এটা মনে রাখেন যে আমরা আউটপুটটা বের করবো 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আউটপুট। এটা সিগময়েড ফাংশন আসলে, হ্যাঁ আমরা দেখবো, ধীরে সুস্থে দেখবো সবই। এই জায়গায় দেখেন, যদি আমরা এই আউটপুটটা এখানে বের করি, গতদিন আমরা কি করছিলাম, গতদিন আমাদের একটা ইকুয়েশন ছিল না, কি মনে আছে, ওয়েটের অবস্থাটা কি হবে, তাই তো? তো এইখানে আমাদের কিন্তু হচ্ছে আমরা এই আউটপুটটা ক্লাস জিরো, এটা হবে এই ইনপুট এইটার উপরে বেস করে, মানে এখানকার জন্য যে ইনপুট এটা আসলে এই আউটপুট ইকুয়েশন। আমরা এইটা দেখেন আমরা কিভাবে ইউজ করছি। এই যে প্রিডিকশন, প্রিডিকশন মানে তো এটা হলো কি, প্রবাবিলিটি। ক্লাস জিরো হওয়ার প্রবাবিলিটি, ক্লাস ওয়ান হওয়ার প্রবাবিলিটি কি হতে পারে আমাদের এখানে। তো কিছু গ্রুপের আউটপুট হচ্ছে জিরো, কিছু গ্রুপের আউটপুট হচ্ছে ওয়ান। তো এইখানে আমরা যদি এটা করি, খেয়াল করেন, এই যে প্রিডিকশন মানে প্রবাবিলিটি কত হবে, পি ইকুয়াল টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার, এটা কি ওই ইকুয়েশনটা না, বি0 প্লাস b1x1 প্লাস b2x2। জি স্যার। এবং এবং এইখানে আমরা তিনটা কনস্ট্যান্ট, সরি তিনটা ভেরিয়েবল b0 b1 b2, আমরা ইনিশিয়াল অবস্থায়, এটা কিন্তু লিনিয়ার রিগ্রেশন উইথ গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো চিন্তা করেন। তাহলে b0 b1 b2 তিনটা প্রথম অবস্থায় আমরা জিরো ধরে নিলাম, তাই তো ধরেছিলাম গতদিন, মনে আছে? b0 b1 b2 তিনটাই ভ্যালু জিরো। আর x1 x2 ভ্যালু তো আমাদের এই যে ডেটাবেজে আছে, 2.78 2.55, এই যে 2.78 আর 2.55, এটা যদি এখানে বসায় আমাদের রেজাল্ট বের হয় 0.5। এটা কি বুঝতে পারলেন কিভাবে করলাম? এইটা বুঝতে পারলেন? জি স্যার। আমরা লজিস্টিক রিগ্রেশনে আমাদের প্রিডিকশনের আউটপুটটা বের করব কিভাবে, বের করব এইভাবে। দিস ইজ দ্য রুল অফ লজিস্টিক রিগ্রেশন, যে প্রিডিকশনের আউটপুটটা কি হবে, 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আউটপুট। আউটপুট মানে এই ইকুয়েশনটা, যেহেতু দুইটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল হলে কিন্তু আরেকটা লাগতো b3x3, চারটা ভেরিয়েবল হলে b4x4, ক্লিয়ার? এভাবে চলবে। তো এই ইকুয়েশনে আমরা যদি বসাই, তাহলে আমাদের x1 x2 তো এখানে আছেই, আর b0 b1 b2 ইনিশিয়াল অবস্থায় আমরা তিনটার ভ্যালু জিরো দিয়ে দিলাম, দিয়ে টোটাল রেজাল্ট আসলো 0.5। ওকে, এ পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, আমাদের আসলে কাজটা কি, জন্য ধরছি ওটা কাজ মাপ হলো দিয়ে আপনি যেটা করেন আগে সেটা করেন। আমাদের এখানে যে, আমাদের মাইক্রোফোন অফ রাখতে হবে, হ্যাঁ। আমাদের এখানে কাজটা কি, আমাদের এখানে কাজ হচ্ছে এই b0 b1 আর b2 তিনটার কি ভ্যালু আপডেট করা। গতদিনও কিন্তু আমরা করেছি, b0 b1 b2 এই তিনটার ভ্যালু আপডেট করা। প্রতি লুপে লুপে আমরা আপডেট করলাম না আইটারেশন দিয়ে, প্রথম আইটারেশন একটা ছিল, তারপরে আমরা শেষ পর্যন্ত 20 আইটারেশনে যে একটা ভ্যালু পেলাম। প্রতি আইটারেশনে কি হচ্ছিল, b0 b1 b2 ভ্যালু আপডেট হচ্ছিল। তো এইখানে আমাদের ভ্যালু আপডেট হওয়ার ফর্মুলাটা কি, এই যে লেখা আছে দেখেন, বি ইকুয়াল টু মানে নেক্সট টাইমের বি হবে কারেন্ট টাইমের বি প্লাস আলফা ইন্টু ওয়াই, ওয়াই মানে অ্যাকচুয়াল আউটপুট, আর প্রিডিকশন মানে হচ্ছে প্রিডিক্টেড আউটপুট, ইন্টু প্রিডিকশন ইন্টু 1 মাইনাস প্রিডিকশন ইন্টু এক্স। এখন বলতে পারেন সেটা কোথায় থেকে আসলো, এটা লজিস্টিক রিগ্রেশনের সময় আপনাকে ইকুয়েশন ইউজ করতে হবে। যদি আপনি মনে করেন কোথায় থেকে আসলো, তাহলে ডেরিভেশন লাগবে। আমরা যেটা করব, b0 b1 b2 এই তিনটা ভ্যালু এই ইকুয়েশন দিয়ে বের করব। যখন b0 বের করব, তখন শুধু এক্সট্রা থাকবে না, তাছাড়া b1 b2 এর ক্ষেত্রে এক্স কিন্তু থাকবে। আমি দেখাই, এই যে দেখেন b0, b0 কি হয়েছে, এই যে বি, প্রথম বি মানে কত, জিরো। আলফা, আলফা 0.3, আলফা মানে লার্নিং রেট 0.3 ধরা হয়েছে সবগুলোতেই তাই। ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট জিরো ছিল, অ্যাকচুয়াল আউটপুট কোনটা দেখেন তো, x1 x2 এর অ্যাকচুয়াল আউটপুট জিরো, তাই তো, এই যে জিরো। আর এখানকার প্রিডিক্টেড আউটপুট কত, 0.5, এই যে 0.5 ইন্টু প্রিডিক্টেড 0.5 ইন্টু 1 মাইনাস প্রিডিক্টেড 0.5 ইন্টু এই যে এক্স। এক্সটা কি বলেন তো, এখানে কিছু নাই,
এটা আপনি কিছু না দিলেও হয়, আসলে কিছু নাই মানে ওয়ান, এটা কিছুই না আসলে। প্রথমবার যখন আপনি কনস্ট্যান্ট এই বি জিরো নিয়ে কাজ করবেন তখন এটার ভ্যালু কিছু হবে না, তাহলে এইটা একটা ভ্যালু পাবো। বি ওয়ান এর ক্ষেত্রে নেক্সট টাইমের বি ওয়ান হবে এখনকার বি ওয়ান, মানে এটা জিরো আসলে, প্রথমবার তো আমরা বি ওয়ান জিরোই ধরলাম না, এটা zero। তারপরে বাকিগুলো এই যে আগের মতোই সব, আর এখানে এক্স ওয়ান আসবে, মানে এক্স এর জায়গায় এক্স ওয়ান কত ছিল, এই যে 2.78, মানে হচ্ছে এই যে এটা, যে 2.78, আর এক্স টু হচ্ছে 2.55, 2.55 পরেরটাই আসবে, এই যে 2.54। এভাবে কিন্তু আমরা বি জিরো বি ওয়ান বি টু এটা বের করলাম, এটা ফার্স্ট লুপে। এটা কি বোঝাতে পারলাম এ পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু এই যে আমরা আলফার সাথে যেটা গুণ করতেছি স্যার, এটা হচ্ছে এর আগেরটাতে তো আমরা আলফা ইনটু এরর বা ডেল্টা গুণ করেছি। এখন এইটা আসলে ডেল্টাটা কিভাবে ডিফাইন করতেছে এটা আসলে মানে নিতে পারতেছি না আর কি এটা স্যার। এটা রুল, এটা আচ্ছা রুল, আচ্ছা। এটাও কিন্তু ডেল্টা, জি এটাও স্যার। কিন্তু ডেল্টা, অ্যাকচুয়াল মাইনাস প্রিডিক্টেড, এটাই রুল। হ্যাঁ হ্যাঁ। এইটার ডেরিভেশন আছে। ধরেন যে আপনি লজিস্টিক রিগ্রেশন যখন, এটা তো একটা অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম যখন কোনো সায়েন্টিস্ট আপনার এটা আপনার অ্যালগোরিদম হিসেবে প্রুভ করে, তখন অবশ্যই তাই কিন্তু ডেরিভেশন করে তাই কিন্তু দেখাতে হয়, তাই তো? জি যে স্যার। এটা কিভাবে আসলো, ওই ডেরিভেশনে যেতে হবে, তাহলে বোঝা যাবে এটা কিভাবে আসলো। এটা একবারে ম্যাথামেটিক্স এর একবার রুট থেকে আসতে হবে। তা আমরা সেদিকে যাচ্ছি না, আমরা শুধুমাত্র কোন ইকুয়েশন দিয়ে কিভাবে কাজ হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার, হ্যাঁ বলেন। স্যার উপরে যে X1 আর X2 দেখাইছেন এটা কি স্যার ফিচার ডাটা সেটের? হ্যাঁ বলেন, কি হয়েছে ডেটা সেটে? মানে ডাটা সেটের কি এই যে X1 আর X2 এটা কি স্যার ফিচার ডাটা সেটের? হ্যাঁ, এক্স ওয়ান এক্স টু ফিচার, ও আচ্ছা, তো স্যার এখানে তো দুইটা, আর যদি এটা স্যার হলো আমার আউটপুট। সাতটা আটটা থাকে স্যার। সাতটা থাকলে সাতটাটাই করবেন, এখানে ভ্যালু বেড়ে যাবে, এখানে এই যে বি থ্রি এক্স থ্রি প্লাস হবে বি থ্রি এক্স থ্রি, বি ফোর এক্স ফোর, বি ফাইভ এক্স ও ফাইভ, আচ্ছা, এভাবে চলবে। বুঝতে পারছি স্যার। বুঝছেন? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম বলেন তো? আমাদের এই হচ্ছে ডেটা সেট, এই ছিল ডেটা সেট, আমাদের হচ্ছে প্রথমটার জন্য শুধুমাত্র করলাম, তাই না? স্টকাস্ট আমাদের হচ্ছে লজিস্টিক রিগ্রেশনে আমাদের যেহেতু দুইটা ভেরিয়েবল, আমরা ইকুয়েশনটা নিয়ে নিলাম, আমাদের প্রিডিক্টেড আউটপুট বের করবো এই ইকুয়েশনের মাধ্যমে, 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আউটপুট। এরপরে আমরা বি জিরো বি ওয়ান বি টু তিনটা ভ্যালু আমরা জিরো ধরে নিলাম। তারপরে এক্স ওয়ান এক্স টুর যে ইনপুট এটা আমরা রাখলাম। তারপরে প্রিডিক্টেড আউটপুটে বের করে দেখলাম 0.5। এটা কোন ক্ষেত্রে প্রিডিক্টেড আউটপুট? প্রথমটার জন্য প্রিডিক্টেড আউটপুট, এক্স ওয়ান এক্স টুর প্রথম ভ্যালুটার জন্য প্রিডিক্টেড আউটপুট। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে? কোফিসিয়েন্ট গুলো আমরা হচ্ছে আপডেট করব। কোফিসিয়েন্ট আপডেট করার ফর্মুলা হচ্ছে এইটা। এই একটা ইকুয়েশন দিয়ে আমরা বি জিরো বি ওয়ান বি টু তিনটার ভ্যালু আপডেট করলাম। আইটারেশন কিন্তু শেষ হয় নাই, এরপরে আবার হচ্ছে কিন্তু ফার্স্ট আইটারেশনেই, এটা তো শুধুমাত্র প্রথম ইনপুটটার জন্য আপডেট করলাম, দ্বিতীয়টার জন্য করতে হবে না। এই যে 1.46 2.36, জি স্যার। এটার জন্য আবার কিন্তু বি জিরো বি ওয়ান বি টু বের হবে, তারপরে আবার তৃতীয়টার জন্য বের হবে, চতুর্থটার জন্য বের হবে, এভাবে কিন্তু যতগুলা সেট আছে, কটা, 1 2 3 4 5 6 7 8 10টা, 10 বারের জন্য কাজ হওয়ার পরে এক আইটারেশন হবে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। 10 বার, এই এখানে এক্সাম্পল দেখানো হচ্ছে শুধু একবারের জন্য, এখানে এক্সাম্পলটা দেখানো হচ্ছে শুধুমাত্র এইটার জন্য, এইটার জন্য। এখানে এ পর্যন্ত এটা এইটা করার পরে আপডেট, এইটার জন্য আবার কিন্তু সব রুল মেনে আবার আপডেট করতে হবে। তারপরে এটা হয়ে গেলে এইটার জন্য আপডেট করতে হবে, তারপরে এইটার জন্য আপডেট করতে হবে, এভাবে কিন্তু সবগুলোর জন্য আপডেট করা হয়ে গেলে আইটারেশন একটা হলো। তাহলে এই পর্যন্ত আসার পরে যেটা আমরা বি জিরো বি ওয়ান বি টু পাবো সেটা হচ্ছে এক আইটারেশনের ফল। এভাবে 2 নম্বর আইটারেশন আবার করতে হবে, দ্বিতীয় আইটারেশনে এরকম 10টা লুপ আবার চালাইতে হবে, তারপরে তৃতীয় আইটারেশনে আবার 10টা চালাইতে হবে, চতুর্থ আইটারেশনে আবার 10টা চালাইতে হবে। আমি কি বোঝাতে পারলাম? কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। এটা কিন্তু বই লেখা নেই আমরা।
যদি আপনি চালান, দেখেন এবার দেখেন এখানে তাহলে 10 আইটারেশন চালিয়েছে। দেখেন মজার ব্যাপার, এখানে হচ্ছে ফার্স্ট আইটারেশনে এটা কিন্তু অ্যাকুরেসি ইরর দেখাচ্ছে না, অ্যাকুরেসি। সাধারণত সাধারণত আমরা হচ্ছে যেটা করি যে আহ, আমাদের রিগ্রেশনের ক্ষেত্রে ইরর দিয়ে আমরা রেজাল্ট বের করে দেখাই যে কত ইরর কমছে। আর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা অ্যাকুরেসি দেখাই। তো এখানে এই যে এক আইটারেশনে মানে ওই 10টা ইনপুটের জন্য কাজ করে আমাদের এক আইটারেশনে রেজাল্ট হলো এই যে ধরেন 74 এর মতো। তারপরে দ্বিতীয় আইটারেশনে আমাদের রেজাল্ট হচ্ছে 80, তৃতীয় আইটারেশনে 80 থাকছে, চতুর্থ আইটারেশনে 90, পঞ্চম আইটারেশনে 90, সিক্স আইটারেশনে 100। এই যে দেখেন এটা কিন্তু বাড়ছে, তাই না? তার মানে আমাদের B0 B1 B2 এইটা আপডেট করতে করতে আসলে আমাদের রেজাল্ট গুলো বাড়তে থাকবে। যেটা আমাদের লজিস্টিক লিনিয়ার রিগ্রেশনে, যেটা আমাদের রিগ্রেশন ছিল সেটা বাড়ার সুযোগ ছিল না, কিন্তু আমাদের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এটা কিন্তু বাড়ার সুযোগ অনেকটাই বেশি। কি বোঝা যাচ্ছে? স্যার আইটারেশন কমপ্লিট হওয়ার পর কি সবগুলো যোগ করে অ্যাকুরেসি দিবে? না, 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 না। কি হচ্ছে আমি একটু বলি। পুরো প্রসেসটা দেখেন। ধরেন আপনার এইখানে হচ্ছে আপনার সেই কি বলবো, এটা ডেটা সেট। মানে এখানে ডেটা সেট আছে, এটা ডেটা সেট। এখানে কটা ফিচার ছিল? এই 10টা, তাই না? 10টা ইনপুট ছিল, 3 4 5 6 7 আর এরকম ছিল। ইনপুট ছিল হচ্ছে দুইটা, X1 X2, আউটপুট হচ্ছে একটা, এটা হচ্ছে Y। আর এই দুটা হলো X1 আর এটা হলো X2। ওকে, এইটা হলো লজিস্টিক রিগ্রেশন এর মডেল। আপনি এখান থেকে প্রথমে এই ইনপুটটাকে তুলে নিয়ে এসে এখানে বসাইলেন, দিয়ে আপনি কি আপডেট করলেন? আপনি আপডেট করলেন B0 B1 B2। তারপরে আপনি কি করলেন? সরি, আপনি এখানকার সেকেন্ড ইনপুটটাকে নিয়ে আপডেট করলেন, এটা হলো। থার্ডটাকে নিয়ে করলেন, ফোর্থটাকে। স্যারের কি নেট চলে গেছে? নেট গেছে চলে, নেট খুব ঝামেলা করে এখানে। আচ্ছা দেখেন, যেটা বলছিলাম আবার রাখতে হবে। এখানে দেখেন আমাদের এই তো আমাদের এখানে ছিল আমাদের ডেটা সেট। ডেটা সেটে আমাদের ইনপুট ছিল হচ্ছে এরকম, এই তো। এটা হলো X1, এটা হলো X2, এটা হচ্ছে Y, যেটা বলছিলাম। X1 X2 আর এটা হচ্ছে Y। এইটা হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশনের মডেল। এখান থেকে প্রথম ইনপুটটা এখানে দিলাম। ওকে, দেওয়ার পরে আমাদের এখানে কি হলো, যেটা আমরা ওখানে দেখলাম বইয়ে, B0 B1 B2, এই তিনটা লার্ন হলো। তারপরে এখান থেকে আমরা হচ্ছে দ্বিতীয়টা দিলাম, তৃতীয়টা দিলাম, চতুর্থটা দিলাম, পঞ্চমটা দিলাম, এভাবে 10টা দিলাম। দেওয়ার পর 10টা দিলে কি হচ্ছে, এটা আপডেট হলো। এই 10টা করার পরে মানে একটা লুপ কমপ্লিট হলো। দ্যাট মিনস আমরা এখন বলছি এটা হলো আইটারেশন 1। এইভাবে আইটারেশন 2 তে আবার কি হবে? আইটারেশন 2 তে আবার প্রথমটা চলবে, দ্বিতীয়টা চলবে, তৃতীয়টা চলবে, পঞ্চমটা চলবে, দশমটা চলবে। চলার পরে আবার আপডেটটা হবে। এরপরে হবে এটা হলো আইটারেশন 2। আপনি কতগুলো আইটারেশন চালাবেন? বইয়ে চালিয়েছে 10টা, তাহলে 10 আইটারেশন চালিয়ে আপনি ফাইনালি কি পাবেন? একটা হচ্ছে আপনি পাবেন ফাইনালি আপডেটেড কি B0 B1, আর একটা হচ্ছে B2। এই তো পাবেন নাকি? ফাইনালি আপডেটেড এই তিনটা জিনিস আপনি পাবেন। জি স্যার। এইটা হচ্ছে লার্নিং কমপ্লিট হলো, এটা হচ্ছে লার্নিং কমপ্লিট হলো। ঠিক আছে।
হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে পাচ্ছেন? জি হ্যালো, স্যার, এখন শোনা যাচ্ছে, একটু আগে শুনতে পাই নাই। হ্যালো, শুনতে পান? জি স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, স্যার, শোনা শোনা যায়। যাচ্ছে স্যার। ক্লিয়ারলি কি শুনতে পাচ্ছেন না বেঁধে যাচ্ছে? না স্যার, ক্লিয়ারলি ক্লিয়ারলি। বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে লার্নিং করার পর আমরা হচ্ছে এই 10টা মানে 10 বার আইটারেশন চালানোর পরে আমরা B0 B1 B2 এটা পাইলাম, তাই তো? এটা এটা হচ্ছে তাহলে আমাদের লার্নিং এর রেজাল্ট। তাহলে লার্নিং এর কি হলো? আফটার লার্নিং আমরা B0 B1 B2 পাইলাম। ওকে, তাহলে এরপরে আমাদের যে ইকুয়েশনটা ছিল, এবার খেয়াল করেন তো ইকুয়েশন কি ছিল। ইকুয়েশন ছিল কি? B0 প্লাস B1 x1, গুণটা এইভাবে দিয়ে দিই, x1 প্লাস B2 ডট x2, এই তো নাকি? এটাই জি তো ছিল। স্যার। এখন টেস্টিং এর সময় আমরা কি করব? দিস ইজ ইম্পর্টেন্ট। টেস্টিং এর সময় টেস্টিং এর সময় আমরা আউটপুট বের করবো তো। তাহলে এখান থেকে B0 B1 B2 এর ভ্যালু যদি আমরা টেনে নিয়ে চলে আসি, এখান থেকে B0, এই B0, এখান থেকে হচ্ছে B1 এবং এখান থেকে হচ্ছে B2 ভ্যালু যদি বসায়, টেস্টিং এর সময় আপনি তো একটা x1 x2 এর ভ্যালু দিবেন, তাই না? সেটা যে কোনোটা হতে পারে। টেস্টিং এর সময় তো আপনি x1 x2 এর একটা ভ্যালু দিবেন। তাহলে এই দুটো ভ্যালু যদি এখানে বসায় তাহলে আমরা একটা আউটপুট পাবো না? জি স্যার। আইদার 0 আর 1। যদি 0-র কাছাকাছি হয় তাহলে 0 ধরে নেব, যদি 1 এর কাছাকাছি হয় 1 ধরে নেব। সাধারণত 0.5 এর নিচে হলে 0 ধরা হয়, 0.5 এর উপরে হলে 1 ধরা হয়। তাহলে আমরা একটা প্রিডিক্টেড আউটপুট পাবো না? পাবো না? পাবো তো? জি স্যার। হ্যাঁ, এবার তাহলে আসেন এখানে। আমরা এখানে দেখেন, এই যে আমরা যে ইনপুট গুলা দিয়ে লার্ন করিয়েছিলাম ওই ইনপুট গুলা দিয়ে আবার টেস্ট করাচ্ছি। দেখেন এই যে আসছে প্রিডিকশনের আউটপুট, মানে আমরা যে ইকুয়েশনটা এখন এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম, এই যে এটা প্রিডিকশনের আউটপুট, এটা প্রিডিকশনের আউটপুট, এই যে এটা 0.29 কেও যে বললাম 0.5 এর নিচে হলে আমরা 0 ধরবো, 0, 0.14 0, 0.08 এটা 0। এভাবে যদি 0.5 এর নিচে হয় 0 গ্রুপ, আর 0.5 এর উপরে হলে 1 গ্রুপের ব্যাপার। ধরার পর আমরা যদি এবার ক্যালকুলেশন করি যে আসলেই কি ছিল আর কি হলো, এটা হলো আমাদের অ্যাকুরেসি। টোটাল প্রিডিকশন কত? টোটাল প্রিডিকশন ছিল 10। কারেক্ট প্রিডিকশন মানে লার্নিং, আপনার টার্গেট কি ছিল আর অ্যাকচুয়ালি প্রিডিক্ট করেছে কি? আপনাদেরকে তো পড়িয়েছি, তাই না? এগুলো তো আর বলার কথা না। ওই যে ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স পড়িয়েছি তো। আমরা যদি অ্যাকুরেসি মেজার করি তাহলে টোটাল প্রিডিকশন আর অ্যাকচুয়াল প্রিডিকশন মানে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ, এটা টিপি আর এনপি যদি হয় তাহলে আমাদের এটা 100% আসে। তাহলে 100% আসবে নট নেসেসারি। আমি কি বুঝাইতে পারলাম আপনাদের? কি ঠিক আছে না সমস্যা? জি স্যার। স্যার, কোথাও আইটারেশন করার পরে যে B0 B1 B2 আমি পাইছি, ওইটার পরে কম্বাইন করে হচ্ছে আমার প্রত্যেকটা ইটারেশনের না জন্য না না, একটা একটা মান কম্বাইনের দিছি। কিছু নাই। না, কম্বাইনের কিছু নাই। আপনি যখন পরের আপডেটেড ভ্যালু পাইলেন আইটারেশনের পরে, পুরাতনটা বাদ। হ্যাঁ, ঠিক আছে? কোনো এভারেজ হবে না, বুঝতে পারছি পুরাতনটা স্যার। বাদ। বুঝতে পারছি স্যার। ওকে। আমরা লার্নিং করার পরে B0 B1 B2 নিব। টেস্টিং করার সময় ওই B0 B1 B2 আমাদের ইকুয়েশনে বসাবো। যে ইনপুটটা আসছে x1 x2, সেই ইনপুটটা দিয়ে আমরা বসিয়ে দিব, দিয়ে রেজাল্ট বের করে ফেলবো, দিয়ে যেটা হলো প্রিডিক্টেড। এবং আমাদের এইখানে আমাদের ডেটা সেটে যে কটা ছিল, এই যে আমাদের ডেটা সেট, এই ডেটা সেটের x1 x2 বসিয়ে প্রিডিক্টেড কত হচ্ছে আর অ্যাকচুয়াল কত ছিল। তাহলে অ্যাকচুয়াল আর প্রিডিক্টেড থেকে আমরা হচ্ছে এই যে পারফরমেন্স ম্যাট্রিক্স থেকে অ্যাকুরেসির যদি ভ্যালুটা বের করি, তাহলে টোটাল কতগুলা আমরা দিয়ে টেস্ট করিয়েছিলাম আর টোটাল কতগুলো আমরা কারেক্টেড পেয়েছি ভাগ করলে আমাদের হচ্ছে যে 100% চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে স্যার।
কোনো কোয়েরি বা বুঝতে কোনো সমস্যা কোনো জায়গায়? তাহলে এইটা হলো লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন নিয়ে কোনো কোয়েরি আপনাদের? জি স্যার, আমি মানে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন বলেন। স্যার আমরা এই যে লুপ চালাচ্ছি, বারবার হচ্ছে B0 B1 B2 বারবার ক্যালকুলেশন করতেছি। তো হুম। স্যার আমরা এটা তো একটা মানে আমাদের হচ্ছে একটা মানে B1 B0 B2 হচ্ছে যেটা হবে একদম মানে কাছাকাছি ভ্যালু, যেটা আমরা হচ্ছে মানে আমাদের আউটপুটটা ভালো হবে। তো আমরা এ- হুম। এটা আসলে মানে কিভাবে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা এটা পেয়ে গেছি? এটা আসলে আমি কি স্যার বলতে এইটা, পারছি? হ্যাঁ, আমি আমি বুঝছি। এইটা আচ্ছা রুল আচ্ছা। হচ্ছে আপনাকে এটা চালিয়ে চালিয়ে দেখতে হবে কোন আইটারেশনের রেজাল্টে কি পরিমাণ ইফিসিয়েন্সি আপনি পাচ্ছেন। আপনি ধরেন 10 পর্যন্ত চালিয়ে যে B0 B1 B2 পাইলেন সেটাতে যদি রেজাল্ট ভালো পান, আপনি 15 পর্যন্ত যদি চালিয়ে দেখেন যে সেটা রেজাল্ট খারাপ আসছে, তাহলে আপনি 10 পর্যন্ত রাখবেন। এইটা আপনার সরাসরি কোনো ওয়ে নাই যে হচ্ছে আপনি এইটা আগে থেকে বুঝতে পারবেন। কোনো ওয়ে নাই। জি টোটালটা স্যার। প্রিডিকশন। মানে আমরা যা করছি সব প্রিডিকশন, মানে ফিউচারে কি হবে, কালকে কি হবে, আপনি আমি প্রিডিক্ট করতে পারি, আসলে বলতে পারি না। ঠিক আছে? ঠিক আছে স্যার। ক্লিয়ার? ওকে। আর কোনো কোয়েরি করো? খেয়াল করেন, এলডিএ আমরা এটা কিন্তু ইউজ করেছি, আমাদের কোডিং এ ইউজ করেছি, কিন্তু এলডিএ এর ভেতরে আসলে কি আছে, এলডিএ দিয়ে আমরা কিভাবে আহ, কাজগুলো করতে পারি, মানে আমরা ক্লাসিফিকেশনের কাজগুলো করতে পারি। এলডিএ দিয়ে আপনার নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমরা ক্লাসিফিকেশনের কাজগুলো করি। তো এলডিএ কিভাবে আসলে ক্লাসিফিকেশন করে আমরা যদি ভেতরে দেখতে যাই, তাহলে এই টিউটোরিয়ালটা আপনার লাগবে। এখানে দেখেন, এখানে এই ডেটা সেটটা নিয়ে আসলে লার্ন করা হবে। এখানে সম্ভবত 20টা মোট অবজারভেশন আছে, দুইটা কলাম, একটা ইনপুট একটা আউটপুট, এক্স হচ্ছে ইনপুট ওয়াই হচ্ছে আউটপুট, এবং অবজারভেশন হচ্ছে 20টা। হ্যাঁ, তো এইটার যদি আমরা প্লটিং করি, প্লটিংটা এরকম হবে। মানে এইখানে দেখেন এই কটা হচ্ছে জিরো গ্রুপের মেম্বার, আর এই কটা হচ্ছে ওয়ান গ্রুপের মেম্বার। তাহলে আমরা যদি এটা বসাই, এক্স এর ভ্যালু যদি 4.66 এই রেঞ্জের বসাই, দেখেন একটা জিনিস খেয়াল করে যে এখানে যে রেঞ্জ গুলো আছে জিরো গ্রুপের জন্য, সবগুলা 4 আর 5-এর মধ্যে, 4 5 6 এরকম মধ্যে। আর যেগুলো ওয়ান গ্রুপের মেম্বার সেগুলো কিন্তু এই যে 20 19 18 এই রেঞ্জে। তো বুঝতে পারছেন খুব সহজে যে এখানে এই যে এই রেঞ্জটা এটা হলো জিরো গ্রুপের মেম্বার, আর এটা হচ্ছে ওয়ান গ্রুপের মেম্বার। কি গ্রাফ কি ক্লিয়ার তো নাকি? ঠিক আছে এ পর্যন্ত? রেসপন্স করেন, আমার কথা কি শুনতে পান? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আমরা এই এলডিএ টা কিভাবে কাজ করব একটু খেয়াল করেন। আমরা মিন ক্যালকুলেশন করব। মিন ক্যালকুলেশন কিভাবে করব? এটা হলো আমাদের ওয়াই এর ভ্যালু যখন জিরো ছিল আর ওয়াই এর ভ্যালু যখন ওয়ান ছিল। ওয়াই এর ভ্যালু জিরো ছিল কোথায়? ওয়াই এর ভ্যালু জিরো ছিল হচ্ছে এই যে এই জায়গায় দেখেন, এই যে এই জায়গা কটাই ওয়াই এর ভ্যালু কিন্তু জিরো ছিল। এই যে এই। তাহলে এই পর্যন্ত যে কটা আছে সেইগুলার এক্স গুলার মিন বের করবো, মানে সেই এক্স গুলার আমি এভারেজ বের করবো। এভারেজ বের করলে যেটা হবে সেটা হলো আপনার এইটা আসবে। এভারেজ বের করলে আপনার এইটা আসবে, মানে যখন ওয়াই এর ভ্যালু জিরো তখন এক্স এর মিন হচ্ছে এইটা, যখন ওয়াই এর ভ্যালু ওয়ান এক্স এর মিন হচ্ছে এইটা। কি ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এরপরে দেখেন আমরা এখন ক্লাস প্রবাবিলিটি বের করব। এর মানে হচ্ছে যে প্রবাবিলিটি ওয়াই এর ভ্যালু জিরো, মানে আউটপুট জিরো, ওয়াই মানে আউটপুট, আউটপুট জিরো হওয়ার প্রবাবিলিটি কিভাবে বের করব? খুব সহজ। জিরো কতবার আছে, ওয়ান কতবার আছে, আর জিরো কতবার আছে।
আমরা যদি ওখানে দেখি দেখবো যে জিরো আছে, আহ ওখানে ভ্যালু কতগুলো আছে, 20টা করে না? এখানে কি 40টা ভ্যালু ছিল? যাই হোক, যে কটা আছে আমি জানি না আসলে কতগুলো ছিল। 1 2 3 4 5 6 7 40টা ছিল। এই 40টার জন্য এখানে যেটা হয়ে গেছে সেটা দেখেন যে জিরো আছে 10 20 বার, মানে ওয়াই এর ভ্যালু জিরো আছে 20 বার, ওয়াই এর ভ্যালু 1 আছে 20 বার। আর জিরো হওয়ার জন্য আমার জিরো কতবার আছে সেটা দেখতে হবে, সেটা আছে 20 বার। ঠিক ওয়ান এর জন্য কিন্তু একই ভ্যালু আছে, এটা ডেটা সেটের উপর যেভাবে আছে সেভাবে। আপনি দুই ক্ষেত্রেই কিন্তু ভ্যালু পাবেন 0.5। আমরা এই পর্যন্ত কি বুঝলাম ক্যালকুলেশন? একটু রেসপন্স করেন। স্যার একটু আরেকবার বলবেন স্যার, এটা আসলে মানে এটা বুঝছেন? এটা এটা ক্লিয়ার? জি স্যার, এটা ওয়াই ক্লিয়ার। এর ভ্যালু জিরো হলে, আচ্ছা এক্স এর মিন ওয়াই এর মিন, এই এক্স এর ওয়াই এর ভ্যালু জিরো হলে হ্যাঁ, ইনপুটের মিন এটা, আর এটা হলো এক্স এর ভ্যালু 1 হলে এটা ইনপুটের মিন, এক্স এর মিন। ওকে, এইটা কি? ইনপুট। এইটা হচ্ছে জি স্যার। প্রবাবিলিটি। ওয়াই এর ভ্যালু জিরো হওয়ার প্রবাবিলিটি কত? তো জিরো হওয়ার প্রবাবিলিটি কি? ওয়াই এর ভ্যালু টোটালের উপরে জিরো কতবার আছে, ওয়ান কতবার আছে, আর জিরো কতবার আছে। আর নিচেরটা হচ্ছে জিরো কতবার আছে, ওয়ান কতবার আছে, আর ওয়ান কতবার আছে, কারণ এটা ওয়ান বের করছি। বোঝা যায় নাই? প্রবাবিলিটি নর্মাল রুল। স্যার আমরা যে প্রবাবিলিটি যে রুলটা জানি আর কি, যে যে কয়টা সম্ভাবনা ওটাই হবে অনুকূল আর হচ্ছে আমাদের হ্যাঁ, যা আছে টোটাল, সেটাই না এটা? হ্যাঁ তাই, হ্যাঁ হ্যাঁ ওটাই। এই আচ্ছা যে স্যার। যা আছে টোটাল, এখানে যা আছে টোটাল, জিরো আর ওয়ান টোটাল যা আছে, আর এখানে হচ্ছে জিরো কতবার আছে, এটা যেহেতু আচ্ছা আচ্ছা আমরা স্যার, জিরোর জন্য মানে বের করছি। জিনিসটা একটু দুই ভাগে করা তো স্যার। বুঝতে পারছি আচ্ছা, স্যার, সিম্পল আর আর জিনিস। ওয়ান এর জন্য আমরা কি করব? জিরো কতবার আছে, ওয়ান কতবার আছে, আর ওয়ান কতবার আছে উপরে, এই তো হ্যাঁ একই হ্যাঁ হবে, হ্যাঁ, কারণ বুঝতে এটা পারছি, বুঝতে ডিপেন্ড করছে পারছি। ডেটা সেট কত হবে। ডেটা সেটে এরকম ভাবে সাজানো আছে, আমাদের কিছু করার নেই। ওকে, জি স্যার। তাহলে এই থ্যাংক ইউ। পর্যন্ত হলো। এরপরে দেখেন আমরা আমরা ভেরিয়েন্স, হ্যাঁ আমরা মিন নিলাম, প্রবাবিলিটি বের করলাম, এরপরে ভেরিয়েন্স ক্যালকুলেশন করব। ভেরিয়েন্স ক্যালকুলেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রথমে স্কোয়ার ডিফারেন্স বের করব। স্কোয়ার ডিফারেন্সটা কি? স্কোয়ার ডিফারেন্স হচ্ছে এই যে এক্স আর মিন এক্স। খেয়াল করেন, ওয়াই জিরোর জন্য আমরা একটা মিন বের করেছিলাম না উপরে? করেছিলাম তো। ওয়াই ওয়ান এর জন্য মিন বের করেছিলাম। এবার যদি স্কোয়ার ডিফারেন্স করি, এটা হলো প্রতিবার এক্স এর ভ্যালু কি তার থেকে মিন বিয়োগ করে স্কোয়ার করে যোগ করে করে যেটা হবে সেটা আসবে এটা। কি বোঝাতে পারেনি নাকি? জি স্যার, এটা বুঝছি আমাদের যে ভাই। ডেটা সেট, হ্যাঁ ডেটা সেটে কত দিনের মতো, ডেটা সেটে ধরেন ইন্ডিভিজুয়াল। প্রথম যে এক্স এর ভ্যালু, হ্যাঁ ইন্ডিভিজুয়াল, আর এটা হলো মিন যেটা বের করলাম, করে যোগ করলে আপনার ওয়াই জিরোর জন্য এক্স এর ভ্যালু হবে এটা, আর ওয়াই ওয়ান এর জন্য এক্স এর ভ্যালু হবে এটা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা ভেরিয়েন্স বের করব কিভাবে? ভেরিয়েন্সের জন্য ওয়ান বাই, এটাকে পুলড ভেরিয়েন্স বলা হয়। ওয়ান মানে দুইটা ভেরিয়েবলকে যেহেতু দুইটা ডিফারেন্ট কন্ডিশনের জন্য যেহেতু আমরা ভেরিয়েন্সটা বের করছি, একটা ভেরিয়েন্স হলে এখানে কিন্তু হচ্ছে একটু চেঞ্জ হতো, এটা 10 - 1 হতো। যাই হোক, এখানে হচ্ছে ওয়ান বাই কাউন্ট এক্স মাইনাস কাউন্ট ক্লাসেস। কাউন্ট এক্স মানে কত? টোটাল কাউন্ট কতগুলা? স্যার 40। একটার জন্য 20টা না? হ্যাঁ, একটার জন্য ধরতে হবে, একটার জন্য 20টা, 20টা। একটার জন্য 20টা। আর টোটাল ক্লাস হচ্ছে দুইটা, তাহলে 20 - 2 ইন্টু স্কোয়ার ডিফারেন্সেস, যেটা এখন করলাম। এই স্কোয়ার ডিফারেন্সের এইটা, আর এই যে যেহেতু সামেশন আছে এখানে, আর এইটা, এই দুটা যোগ করলে রেজাল্ট আসে এইটা। এটাই হলো স্যার ভেরিয়েন্স। আমরা আমরা যখন অ্যাজ ইউজুয়াল ভেরিয়েন্স বের করি তখন তো স্যার আমরা টোটাল স্যাম্পল সংখ্যা দিয়ে ভাগ করি, তো এটা স্যার আমরা 2 মাইনাস করতেছি কেন আমরা স্যার? কি করি? আমরা কি করি? 10 - 1 করি, তাই না? জি স্যার। এখানে আমরা যদি করতাম, এটা করতাম 10 - 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেহেতু আমরা এই দুইটাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দুইটাকে একসাথে মার্জ করতাম না, একটাকে করতাম না।
জি স্যার, একটাকে করতে, আচ্ছা এবার এবার বোঝা বুঝতে গেল? পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এখন যেহেতু দুটাকে করছি ওই জন্য 20 - 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ক্লিয়ার স্যার। পুল ভেরিয়েন্স বলা হয়। ঠিক আছে, এখানে মার্চ করা আছে। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? ভেরিয়েন্স এটা কিভাবে বের হলো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? তাহলে আমরা হচ্ছে y0-তে এক্স এর মিন বের করলাম, y1-এ এক্স এর মিন বের করলাম। তারপরে আমরা হচ্ছে ক্লাস প্রবাবিলিটি, মানে y যখন 0, মানে 0 ক্লাস, তখন প্রবাবিলিটি কত, y যখন 1 ক্লাস তখন প্রবাবিলিটি কত, 0.5, এটা বের করলাম। এরপরে ভেরিয়েন্স বের করলাম আমরা, এটা হচ্ছে ভেরিয়েন্স 0.83। ওকে, এরপরে দেখেন আমাদের কাজ কিন্তু শেষ, লার্নিং কমপ্লিট ধরে নিতে পারেন। লার্নিং ইজ কমপ্লিট। লার্নিং এর সময়, এলডিএ তে লার্নিং এর সময় আমরা হচ্ছে y0-তে এটা কত সেটা বের করলাম, y1-এ এক্স এর ভ্যালু কত সেটা বের করলাম, মিন ক্লাস প্রবাবিলিটি বের করেছি, তারপরে ভেরিয়েন্স বের করে লার্নিং ইজ কমপ্লিট ফর এলডিএ। এরপরে আসবে টেস্টিং বা প্রিডিকশন। প্রিডিকশনে আমরা কি করব খেয়াল করেন। প্রিডিকশনে আমরা ডিসক্রিমিনেন্টের এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। ডিসক্রিমিনেন্ট এক্স এর জন্য এক্স ইন্টু মিন, খালি দেখেন, বাই ভেরিয়েন্স মাইনাস মিন স্কোয়ার বাই 2 ইন্টু ভেরিয়েন্স প্লাস লন প্রবাবিলিটি। একবার দেখেন ইকুয়েশনটা, আমি ক্যালকুলেশন দেখাচ্ছি। ডিসক্রিমিনেন্ট বের করার জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। কিভাবে হচ্ছে দেখাই। এরপরে দেখেন, ডিসক্রিমিনেন্টের ক্ষেত্রে y ইকুয়াল টু 0 যখন, তখন x এর ভ্যালু কি হবে? তার মানে এখানে কি আমাদের ওপরে যখন আউটপুট 0 ছিল তখনকার এক্স গুলা নিয়ে আমি কাজ করব, তাই তো? আর দ্বিতীয়বার y এর ভ্যালু যখন 1 তখন এক্স নিয়ে কাজ করব। কি ঠিক আছে? ঠিক আছে? জি স্যার, এটা কি লাইক স্যার কন্ডিশনাল প্রবাবিলিটির মতো নাকি স্যার? আগে শেষ করি না, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি না। কন্ডিশনাল প্রবাবিলিটি তো অন্য জিনিস, বেস থিওরামের দিকে চলে যাবে। আমরা ওটা পরে করি, আপাতত এইটা আগে দেখেন। ওইটা এর মধ্যে না, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি না। এটা সিম্বল দেখে মনে হচ্ছে এটা, বাট ইট ইজ নট কন্ডিশনাল প্রবাবিলিটি। ওয়াই এর ভ্যালু যখন 0, মানে যখন 0 ক্লাস আউটপুট হবে, এক্স এর কোন ভ্যালুর জন্য সেটা বের করছি। মানে আমরা প্রিডিকশনে কি করব বলেন তো? কেন এটা করছি? প্রিডিকশনে আমাদের তো যে কোনো একটা ভ্যালু আমরা নিব, তাই না? এই ভ্যালুটাই নিব, নেওয়ার পরে এইটার রেজাল্ট কি আসছে আমরা দেখবো, তাই তো নাকি? প্রিডিকশনে জি তো স্যার। আমাদের একটা ইনপুট ভ্যালু আমাদেরকে নিয়ে দেখতে হবে। তা আমাদের ওই পর্যন্ত লার্নিং কিন্তু কমপ্লিট। এখন টেস্টিং এর সময় আপনার এক্স এর একটা ভ্যালু আসবে, আমরা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা কত সেটা বের করবো, তাই তো? ওয়াই এর প্রিডিক্টেড ভ্যালুটা কত সেটা বের করবো। তো এক্স এর ভ্যালু কোনটা দেখেন তো, এখান থেকে যদি আমরা দেখি, এই যে এক্স এর এই ভ্যালুটা আমরা চিন্তা করি, প্রথমটা নিয়ে কাজ করছে, 4.667। দেখেন তো এবার কি হয়। ওয়াই এর ভ্যালু যখন 0, মানে এই 4.667, এইটা কি আউটপুট 0 হবে না 1 হবে? এটাই তো বের করতে হবে নাকি প্রিডিকশনের সময়? জি স্যার। আপনার তো লার্নিং কমপ্লিট। টেস্টিং এর সময় আপনি একটা ইনপুট বলবেন এবং আপনাকে সিস্টেম বলে দিবে যে এইটা হলো 0 গ্রুপের মেম্বার না 1 গ্রুপের মেম্বার, তাই তো? আপনার গ্রাফে কি ছিল? আমাদের এইটা হলো গ্রাফ ছিল, তাই না? এখানকার ডেটা সেটের, এই ডেটা সেটের উপরে এটা গ্রাফ। এখন আপনার ধরেন একটা স্যাম্পল আসছে এরকম, আপনাকে এটা বলতে হবে যে এটা এই গ্রুপের মেম্বার, মানে 0 গ্রুপের মেম্বার না 1 গ্রুপের মেম্বার। আমরা সেটাই করছি। এটা কিভাবে এখন দেখেন, এইটা দেখেন, এটা 0 গ্রুপের মেম্বার না 1 গ্রুপের মেম্বার। 0 গ্রুপের মেম্বার কিনা তার জন্য টেস্ট এটা, 1 গ্রুপের মেম্বার কিনা তার জন্য এটা। ওয়াই ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে আমরা যদি এক্সটাকে ধরে বের করি তাহলে হবে হচ্ছে এই যে 4 আমরা এক্স এর ইনপুট দিলাম, এক্স এর ভ্যালু কিন্তু এটা কোথেকে আসলো, এই যে এক্স, এটা এখান থেকে আসলো। মিন, কোন মিনটা আসলো?
যে ওই মিনটা যেখানে ওয়াই এর ভ্যালু 0 ছিল, ওয়াই এর ভ্যালু 0 এর ক্ষেত্রে আমরা মিন বের করে নিই। এই যে ওয়াই এর ভ্যালু 0 এর ক্ষেত্রে মিন 4.97 পেয়েছেন, এই যে 4.97 জি স্যার। হয়েছে। জি স্যার। আর এটা হলো মিন স্কোয়ার, এই যে 4.97 স্কোয়ার। আর ভেরিয়েন্স, এই যে ভেরিয়েন্স 0.8329, এই যে 0.8329, আর হলো 2 ইন্টু 0.8329। আর লন ক্লাস জিরোর প্রবাবিলিটি কত? 0.5 না? জি স্যার। জি এই স্যার, যে ক্লাস 0.5। জিরোর প্রবাবিলিটি 0.5। 0.5। হ্যাঁ হ্যাঁ, এটা যদি বের করি আমাদের রেজাল্ট আসে এই যে এটা 12.329। এই ক্যালকুলেশন কি বুঝেছেন? জি স্যার। এই ক্যালকুলেশনটা কি বুঝেছেন? জি স্যার। খুব ইজি, কিছু নাই, এই ইকুয়েশনটা ধরে করতে জি হবে। স্যার, এটা বুঝতে পেরেছি এরপরে স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই ইনপুটের জন্য, আমাদের এটা কিন্তু ইনপুট, এই ইনপুটের জন্য আমরা কাজ করছি। এই ইনপুটের জন্য আউটপুট ওয়াই হতে পারে, তার জন্য ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা আমরা বের করলাম। এরপরে ওয়াই এর ভ্যালু 1, এর ক্ষেত্রে ভ্যালুটা কত হবে? এক্স এর ভ্যালু কিন্তু ওটা দিয়ে টেস্ট করছি। এরপরে মিন কত? 20.08, দেখেন তো, এই যে 20.08। ওয়াই এর ভ্যালু যখন 1 তখন মিনটা ছিল 08। 20.06 বলছে, 06 বলছে। ভুল করেছে মনে হয়, এটা লিখতে ভুল করছে, টোয়েন্টি টাইপও হতে পারে পয়েন্ট স্যার। জিরো সিক্স ফোর ফোর হবে। হ্যাঁ, 20.0, এটা লিখতে না, ভুল করার তো কথা না। মিন, এটা তো মিন 20.06447.8। স্যার, দশমিকের পরে একটু হালকা চেঞ্জ। সামহাও এখানে রং। হ্যাঁ, এটা ভুল করেছে। এইটা তারপরে মিন স্কোয়ার, তারপরে যে ভেরিয়েন্স তো একটাই, এই যে ভেরিয়েন্স 0.8329, এই যে প্লাস লন, এটারও 0.5, ক্লাস জিরো, ক্লাস ওয়ানের ক্ষেত্রে 0.5। ক্যালকুলেশন করলে আসে কোনটা? এটা মাইনাস 130.33। ওয়াই এর ক্ষেত্রে মানে ওয়াই 1 হওয়ার জন্য এর ভ্যালু হচ্ছে এটা, আর ওয়াই এর ভ্যালু 0 হওয়ার জন্য ভ্যালু হচ্ছে 12। দুইটা ভ্যালু বের হলো, কোনটা উইন করবে? এটা কি 0 গ্রুপের মেম্বার না 1 গ্রুপের মেম্বার? যেটার ভ্যালু বেশি, 12 বেশি, দ্যাট মিনস এটা হলো 0 গ্রুপের মেম্বার। প্রিডিক্টেড আউটপুট হবে 0। কার জন্য? এই ইনপুটের জন্য। আমি কি বোঝাতে পেরেছি? স্যার, অলওয়েজ উইনার কি যেটা বড় হবে, তাই না? এই দুটোর মধ্যে যেটা বড় সেটা প্রিডিক্টেড আউটপুট। জি স্যার। এটা বড় যেহেতু এটা প্রিডিক্টেড আউটপুট হচ্ছে 0। কি খুব কঠিন লাগলো? না স্যার, ইজি আছে। ইজি। স্যার স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন বলেন। আউটপুট গ্রুপে যেটা হচ্ছে জিরো আপনার গ্রুপের কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন, মাইক্রোফোন স্যার কাছে নিয়ে বলেন। আউটপুট গ্রুপে যেটা হচ্ছে জিরো গ্রুপের মেম্বার ছিল সেটা কি প্রেডিকশনে ওয়ান গ্রুপের মেম্বার করতে পারে? আমি আপনার কথা কিছু বুঝি নাই, আরেকবার বলেন। স্যার আউটপুটে হচ্ছে যেটা জিরো গ্রুপের মেম্বার ছিল সেটা কি প্রেডিকশনে ওয়ান গ্রুপের মেম্বার করতে পারে? হতে পারে। যেটা এখানে আপনি, আমরা এখানে কি করলাম? আমরা এখানে ভেরিয়েন্সটা বের করলাম, তাই না? ভেরিয়েন্স বের করলাম, আর এখানে ক্লাস প্রবাবিলিটি বের করেছি। লার্নিং কমপ্লিট। টেস্টিং এর সময় আমি একটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে যেই গ্রুপের মেম্বার কাছাকাছি যাবে সেটাই হচ্ছে, মানে যেটা বড় হবে সেই গ্রুপের মেম্বার। প্রিডিকশন সব সময়, এখানে যেমন প্রিডিকশন 0 হলো, অ্যাকচুয়ালও দেখছি এটার প্রিডিকশন, এটা হলো অ্যাকচুয়াল আউটপুট ছিল 0। হতে পারে, নাও পারে, এটা আমাদের হেডেকের কিছু নাই। যদি সবগুলা একই হয়, অ্যাকচুয়াল আউটপুটের সাথে প্রিডিকশন মিলে যায়, তাহলে 100% এফিসিয়েন্সি। আর যদি অ্যাকচুয়ালের সাথে প্রিডিকশন না মিলে, তাহলে 100% এফিসিয়েন্সি না, কমতে থাকবে। কি ঠিক আছে? আমি কি বোঝাতে পারলাম? স্যার, ক্লিয়ার। কোনো কোয়েরি নাই? কি কঠিন লাগলো না সহজ? সহজই তো। প্রিডিকশন মানেই টেস্টিং।
স্যার আর এই পর্যন্ত ভেরিয়েন্স বের করার লার্নিং, মান বসাবো। শুধু এখানে ভ্যালু বসাবেন যে ভ্যালুগুলো বের করছেন, করে যেটা হলো সেটা যেটা বড় সেটা হচ্ছে সেই গ্রুপের মেম্বার, মানে প্রিডিক্টেড 0। এখন আপনি এখানে সবগুলো বের করার পরে অ্যাকচুয়াল যে ওয়াই আর এখানকার প্রিডিক্টেড, এটা যদি আপনি পার্সেন্টেজ বের করেন, এটা এখানে 100% দেখাচ্ছে। তাহলে 100% হবে নট নেসেসারি, এখানে 100% দেখাচ্ছে। এখানে কি দেখাচ্ছে দেখেন, এখানে এখানে কিন্তু ওই যে দুইটা ভ্যালু, এইটা যে প্রথমবার বের করলাম সেটা দেখাচ্ছে, আর এখানে হচ্ছে এই যে মাইনাস, দুইটার মধ্যে যেহেতু এটা উইন করছে y0, এই জন্য প্রিডিক্টেড হচ্ছে y0। এটা হলো টেস্টিং এর। আর প্রথমে যেটা ছিল ওটা হলো অ্যাকচুয়াল। তাহলে অ্যাকচুয়াল আর টেস্টিং যেমন হয়, ওই দুটোর মধ্যে তো আপনি পার্সেন্টেজ এফিসিয়েন্সি বের করতেই পারবেন, তাই না? এই এটা সবগুলোই মিলে গেছে, ওই জন্য 100%। এখন ধরেন এমন একটা ইনপুট আপনি দিলেন, ধরেন রিয়েল টেস্ট, আপনি একটা ইনপুট দিলেন এরকম, আমি দিলাম হচ্ছে 6.7765। এই ইনপুটের জন্য এটা কি 0 গ্রুপের মেম্বার না 1 গ্রুপের মেম্বার? তাহলে আমরা কি করব বলেন তো? স্যার আমরা দুইটা এই ইকুয়েশনে ফেলে দেবো, দেখুন। হ্যাঁ এই ইকুয়েশনে ফেলে দেবো। হ্যাঁ যদি এটা বড়, যেটা বড় হবে সেই গ্রুপের মেম্বার এই ইনপুট। স্যার আমাদের এই যে এই ডেটা সেটের ক্ষেত্রে তো 100% অ্যাকুরেসি হয়েছে, আমাদের সব ডেটা সেট তো এরকম 100% নাও হতে পারে। এইখানে যেটা দিয়ে লার্ন করিয়েছেন সেটা দিয়ে তো টেস্ট করছেন, ওই জন্য 100% দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানকার বুঝতে যদি পারছি স্যার। আপনি এখানকারও যদি আপনি 2/3 দিয়ে লার্ন করাতেন আর বাকি দিয়ে টেস্ট করাতেন, এখানেও 100% দেবে না। জি ঠিক স্যার। আছে, এটা জাস্ট টিউটোরিয়াল। আচ্ছা, এইবার আমরা একটু আরেকটা জায়গায় যাই, খেয়াল করেন আমরা যে জায়গাটায় ছিলাম আসলে। আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথমে লজিস্টিক রিগ্রেশন, তারপরে লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস। ক্লাসিফিকেশনের জন্য যে লিনিয়ার ক্লাসিফিকেশন ছিল তার মধ্যে লজিস্টিক রিগ্রেশন আর এলডিএ এই দুটো আমরা দেখে ফেলেছি। উইথড্র অফ ডেল্টা রুল এটা আমরা পরে দেখবো, এটা নিউরাল নেটওয়ার্ক, এটা এখন দেখানোর সুযোগ নাই। নিউরাল নেটওয়ার্ক পড়ার সময় এটা দেখবো। এই উইথড্র অফ ডেল্টা রুল আর ব্যাক প্রপাগেশন নিউরাল নেটওয়ার্ক এই দুইটা পরে, এটা এখন না, এটা নিউরাল নেটওয়ার্কের টপিকে চলে যাবে ডিপ লার্নিং এর আগে। তাহলে আমরা গতদিন রিগ্রেশনের এই 5টা অ্যালগোরিদম, লিনিয়ার রিগ্রেশনের এবং আজকে লিনিয়ার ক্লাসিফিকেশনের এই দুইটা লজিস্টিক রিগ্রেশন আর এলডিএ এই দুইটা দেখে ফেলেছি। এরপরে আমরা এখন নন লিনিয়ারটা শুরু করব। আমরা দেখেন নন লিনিয়ারে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন এই দুই জায়গাতেই কিছু কিছু অ্যালগোরিদম কাজ করে, যেমন কেএনএন, কে নিয়ারেস্ট নেইবার, এটা নন লিনিয়ার ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও কাজ করে, আবার নন লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রেও কাজ করে। আবার আপনি হচ্ছে কার্ট, ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন ট্রি, এসভিএম, এই দুইটাও, মানে এখানে কেএনএন, কার্ট এবং এসভিএম এই তিনটা নন লিনিয়ার ক্লাসিফিকেশন এবং রিগ্রেশনের ক্ষেত্রেও কাজ করে। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কেএনএনটা কিভাবে ক্লাসিফিকেশনে কাজ করে, কিভাবে রিগ্রেশনে কাজ করে। ওকে, একটু খেয়াল করুন, আমি এটা আপনাদের ছবি দিয়েই বোঝাই। দেখেন আমরা পড়ছি কেএনএন, কে নিয়ারেস্ট নেইবার, নাম শুনে বুঝতে পারছেন। ধরেন এটা একটা গ্রুপ, এইটা হচ্ছে আরেকটা গ্রুপ। এটা খুব সহজ এবং ইন্টারেস্টিং। এটা কিছু এই প্যাটার্ন গুলো এক গ্রুপের মেম্বার, এই প্যাটার্ন গুলো আরেক গ্রুপের মেম্বার। আমি ধরে নিলাম এটা হচ্ছে 0 গ্রুপের মেম্বার, ক্লাস 0, আর এটা হচ্ছে ক্লাস 1। একটা আননোন প্যাটার্ন আসলো এই জায়গায়,
এখন এটা কোন গ্রুপের মেম্বার? কাছাকাছি, তাই তো? তা আমাদের এইখানে যে অ্যালগরিদমের সেটা হচ্ছে কে এন এন এভাবে লেখা হয়। কে এন মানে হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার, কে হচ্ছে একটা ভেরিয়েবল টার্ম, কে এর ভ্যালু কত, কে ভ্যালু, আমি ধরলাম কে এর ভ্যালু 3, ওকে, ফর এক্সাম্পল কে এর ভ্যালু 3। তো কে এর ভ্যালু যদি 3 হয়, তাহলে আপনাকে দেখতে হবে এইটা থেকে সব থেকে কাছে যে মেম্বার, এইটার দূরত্ব কত, এইটার দূরত্ব কত, এইটার দূরত্ব কত, দেখেন ওর কাছাকাছি সব মেম্বারের দূরত্ব বের করতে হবে। কাছাকাছি মেম্বার গুলোর দূরত্ব বের করলাম। ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আপনি ইউক্লিডের ডিস্টেন্স ব্যবহার করতে পারেন খুব সিম্পল ওয়েতে। ঠিক আছে, দূরত্ব ডিস্টেন্স বের করছি। এরপরে এই কে এর ভ্যালু 3 তো, সব থেকে কাছের 3টা মেম্বার বাদ দিয়ে বাকিগুলা কাজ করবে না। তাহলে কাছের কোন 3টা মেম্বার দেখেন তো, আমি এখন রিমুভ যদি করি, এটা না, এইটা 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 না, এই 3টা থেকে যাবে না? জি স্যার। কি ঠিক আছে? এটাই হলো কে। কে যদি 5 হইতো, তাহলে 5টা মেম্বার আপনাকে সিলেক্ট করতে হতো। যেমন কে যদি 5 হইতো, হয়তো আপনার হচ্ছে এই মেম্বারটা আর এই মেম্বারটা থেকে যেত, কে যদি 5 হইতো। ওকে, আচ্ছা, কে আমরা ধরে নিলাম 3। এখন 3 ধরার পরে এখন দেখতে হবে এই 3টার মধ্যে কার ভোট বেশি, এই গ্রুপের ভোট বেশি না এই গ্রুপের ভোট বেশি? কোন গ্রুপের ভোট বেশি বলেন তো? এই গ্রুপের ভোট বেশি, কারণ এখানে দুজন এটাকে কাছাকাছি, এখানে একজন। হ্যাঁ, তাহলে এইটা কোন গ্রুপের মেম্বার হবে? এই গ্রুপের। ক্লিয়ার? খুবই সিম্পল, কিচ্ছু নেই। জি স্যার। কি ক্লিয়ার তো? জি একেবারে স্যার। ক্লিয়ার, তাই তো? কেএনএন হ্যাঁ, শুনে স্যার আমার কাছে অনেক কঠিন মনে হতো স্যার, এখন স্যার না না না, খুবই সহজ এটা, এটা খুব সহজ। এখন কে এর ভ্যালু কত হলে আপনার রেজাল্ট ভালো আসবে, এটা আপনাকে চেক করতে হবে। কে এর ভ্যালু যদি 10 হয়, সাধারণত বেজোড় হয়। বেজোড় কেন বলেন তো? যেন টাই হলে একটা ব্রেক করা যায়। যেমন সবসময় দেখবেন যে কোনো তদন্ত কমিটি হলে কি হয়, 3 সদস্য বিশিষ্ট, 5 সদস্য বিশিষ্ট, না হলে 1 সদস্য বিশিষ্ট। বেজোড় কারণ কি? যদি 4 সদস্য বিশিষ্ট হয়, দুজন দুজন যদি দ্বিমুখী হয়, তাহলে কি হবে? রেজাল্ট তো বের হবে না। এই জন্য কে এর ভ্যালু সাধারণত বেজোড় রাখা হয়। জোর রাখলে যে হবে না তা না। তো যদি কে এর ভ্যালু 3 হয়, তাহলে 3টা মেম্বার এর কাছাকাছি সব থেকে কে সেটা দেখে ওটার মধ্যে ভোটিং এ কে এগিয়ে আছে, যে গ্রুপ এগিয়ে আছে সেই গ্রুপের মেম্বার। যদি 5 হয়, তাহলে কাছাকাছি 5টা দেখে ভোটিং এ কে এগিয়ে আছে। যদি 7 হয়, তাহলে কাছাকাছি হয়ে ভোটিং এ কে এগিয়ে আছে সেটা দেখে, যেটা সেটা সেই গ্রুপের মেম্বার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার কোনো এটা কোয়েরি আছে যদি এটা নিয়ে? ক্লাস 1 থেকে যদি 2টা হইতো স্যার, কে একবার এর বলেন। ভ্যালু, কে এর ভ্যালু যদি 4 হইতো আর হচ্ছে আমার স্টার থেকে 2টা, ক্রস থেকে 2টা, তাহলে স্যার কি হইতো? এই জন্যই তো কে এর ভ্যালু বেজন না হয়, জোর না হয়। তাই হয়ে আচ্ছা যাবে, রেজাল্ট দিবে না তো। ওই জন্যই কে এর ভ্যালু সবসময় বেজন থাকে। আচ্ছা আচ্ছা। 1 3 5 7 9 11 এরকম, হ্যাঁ। ওকে স্যার। এইটা হলো কেএনএন, এবং এইটা হচ্ছে নন লিনিয়ার ক্লাসিফিকেশন এর কাজ করে। এবং এইটা হচ্ছে কিন্তু কেএনএন ক্লাসিফিকেশন। কারণ কি? এখানে হচ্ছে 2টা গ্রুপ না, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, তাই তো? জি স্যার। এই জন্য এটা ক্লাসিফিকেশন। এবার যদি আমরা রিগ্রেশনের ক্ষেত্রে আসি, কি হবে বলেন? কেএনএন রিগ্রেশন। রিগ্রেশনের জন্য স্যার আমাদের একটা ভেরিয়েবল থাকবে। হ্যাঁ, রিগ্রেশনে কি হতে পারে, একটা রিয়েল এক্সাম্পল দিই, দেন। ধরেন আমি একটা এরকম প্লটিং করছি, কেএনএন তো কোনো গ্রুপ নাই, তাই না? না স্যার। একটাই। ধরেন
আপনি এইখানে ভ্যালু বের করতে চাচ্ছেন, এইখানে সরি এখানে এটা এখনো ঠিক হলো না, এইখানে আপনি ভ্যালু বের করতে চাচ্ছেন মানে এই পয়েন্টে। এইখানে ভ্যালুটা কত সোজা হিসাব। আমি যদি এইখানে ভ্যালু বের করতে যাই তাহলে এখানে আরেকটু সোজা করি, এইখানে দিই, এইখানে ভ্যালুটা কত হবে। এখানেও কিন্তু কে এর ভ্যালু কত, আমি ধরে নিলাম কে এর ভ্যালু, সহজভাবে বোঝানোর জন্য আমি 3 ধরছি, হ্যাঁ প্রতিবারই 3 হবে নট নেসেসারি। তাহলে দেখতে হবে এর কাছাকাছি কোন 3টা ভ্যালু সব থেকে কাছের। যেমন ধরেন যে এ সব থেকে কাছের, এ সব থেকে কাছের, আরেকটা কোনটা এ সব থেকে কাছের। তাহলে এই 3টার এভারেজ করে যে ভ্যালুটা হবে, এই 3টার এভারেজ করে যে ভ্যালুটা হবে সেটাই হবে ওর রিগ্রেশন ভ্যালু। তাহলে আমরা এখানে লিখতে পারি এভারেজ ভ্যালু অফ দা নিয়ারেস্ট ডিস্টেন্স অফ কে ভ্যালুজ। কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা হলো রিগ্রেশন, বোঝা যায় নাই? স্যার আমি বুঝতে না একটা পারছি। ফিগার দেখে ক্লিয়ার হয়ে যাবে। হুম, কেএনএন আপনার কেএনএন ক্লাসিফিকেশনেও কাজ করে, রিগ্রেশনেও কাজ করে, ভালো কাজ করে দুটাতেই। আপনারা রিগ্রেশনটা হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, মনে হচ্ছে এটা কি করে হলো, আমি একটা ফিগার দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে, একটু থামেন। নেট এত স্লো, আমি কাজ করতে পারছি না, ভয়ঙ্কর স্লো। আমি একটা রিলেটেড ডকুমেন্ট আপনাদের দিয়ে দেবো কেএনএন ক্লাসিফিকেশনের এবং কেএনএন রিগ্রেশনেরও দিয়ে দেবো। স্যার এই ম্যাটেরিয়ালস গুলো কি আপনার তৈরি করা স্যার? ম্যাটেরিয়ালস গুলা অনেক ভেজাল করে আসলে রেডি করা, কোনো কোনো জায়গায় অনলাইন থেকে নিয়েছি, কোনো কোনো জায়গায় অনলাইনে ঠিক মতো নাই, কোনো কোনো জি স্যার, জায়গায় হচ্ছে আপনার চ্যাট জিপিটি থেকে রেডি করেছি। কারণ স্যার এই এগুলো মানে দেখে মনে যেভাবে হচ্ছে বই স্যার যে খাতায় এগুলা আছে খুবই সেভাবে যদি, মানে মানে খুব সুন্দর গোছানো স্যার। হ্যাঁ যেভাবে আপনার হচ্ছে বই খাতায় আছে সেগুলোর থেকে যদি নেই আসলে আপনাদের বুঝতে খুব প্রবলেম হয়ে যাবে। ওই জন্য আমি একই অ্যালাইনমেন্টে মানে বিভিন্ন ভাবে যেখানে পাই নাই চ্যাট জিপিটি কে মানে অর্ডার মানে বলে বলে তার মতো করে তৈরি করে নিয়েছি, মানে একই ফর্মে যেন হয়। এই কারণে মানে বোঝানো কত সহজ করা যায় সেই কারণে, কারণ এখানে বোঝাতে গেলে খুব মুশকিল হয়, মানে বই খাতায় যেভাবে আছে ওভাবে বোঝাতে গেলে খুব মুশকিল, মানে খুব হার্ড হয়ে যায়। ওই জন্য আমি একেবারে সোজা মানে গল্প বলার মতো করে বলে বোঝানোর চেষ্টা করছি। একটু থামেন, নেট স্লো হওয়ার কারণে এই যে ডাউনলোড হতে দেরি হচ্ছে, দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এইটা ওটা হতে থাক, আমরা একটু এটা বলি। এইটা বুঝতে কোনো প্রবলেম আছে আপনাদের, এইটা এই রিগ্রেশনটা? না স্যার, বুঝতে পারছি এটা। রিগ্রেশন মানে তো খুবই সহজ, আপনার যে কোনো পয়েন্টে একটা ভ্যালু বের করতে বলবে, তাই তো? হয়তো আপনাকে বললো এই পয়েন্টে ভ্যালু বের করো, আপনাকে বললো যে কে এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আপনি এখান থেকে কি করবেন, এর নিয়ারেস্ট 5টা ভ্যালু, মানে 5টা পয়েন্ট কোনটা কোনটা সেটা বের করবেন। আমি ধরে নিলাম এই 5টা নিয়ারেস্ট, এই 5টা ভ্যালু যা আছে এগুলোর এভারেজ করে যেটা হবে, যে জায়গায় হবে তাহলে ওই পয়েন্টের ভ্যালু হবে ওইটা। ক্লিয়ার? কে এর ভ্যালুর উপর কি স্যার আমার প্রিসিশন মানে খুব ভালো হওয়ার নির্ভর করতেছে স্যার, এর কম বেশি হওয়ার আমি উপর? বুঝি নাই আপনার, না মানে কে এর কে এর, ভ্যালু এইটা আপনাকে টিউন করতে হবে। কে এর ভ্যালু টিউন করতে হবে যে কোন পয়েন্টে ভালো, 3-এ ভালো, এটা এটা ভ্যারি করে, কমে ভালো হবে আচ্ছা না আচ্ছা। বেশি ভালো হবে, ডিপেন্ডস অন ডেটা সেট টোটালি। ডেটা সেটের উপরে আপনি কি টেস্টিং করছেন তার উপরে, এটা বলা যাবে না। আমাদের পরে ফাইন টিউনিং এর কিছু জিনিসপত্র আছে, সেই জায়গায় আমরা কিন্তু দেখবো। কে এর এক্সাম্পলটাই দেওয়া আছে, মানে কে এর ভ্যালু কত হলে রেজাল্ট ভালো হতে পারে। এবং আমাদের কিছু টুল মানে মেথডও আছে, যেটাতে আপনি হচ্ছে সরাসরি কে এর ভ্যালু 3, 4, 5, 6 এভাবে যদি লিখে দেন, কোনটাতে ভালো সে আপনাকে দেখা দিবে। ঠিক আছে? তো মোটামুটি আমরা তো এটা দেখলাম, আমি একটু ডকুমেন্ট গুলো আপনাদেরকে দিব। তো এইখানে একটা টিউটোরিয়াল অলরেডি বের হয়ে গেছে, এই যে কেএনএন। আমি একটু এটা ডিলিট করে দিই। এটা কেএনএন, কে নিয়ারেস্ট নেইবার, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা এই যে এখানে বোঝানো আছে দেখেন, এই যে 3টা গ্রুপ, একটা হলো ইয়েলো, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্রাউন। এইটা হচ্ছে আপনার ইনপুট, টেস্ট ইনপুট। এখন কে এর ভ্যালু কত, এই যে ডিস্টেন্স মেজার করছে। ঠিক আছে? এটা যেই গ্রুপের কাছাকাছি যদি আপনার 1 হয়, তাহলে ওই যেটা আমি দেখালাম এখানে, বরং ওই যে জটিল করে দেওয়া, জটিল না, ওই এখন হচ্ছে এই যে ডিস্টেন্স মেজার করছে। দেখেন যে এটা থেকে এই এই দুইটার প্রথমটার ডিস্টেন্স হচ্ছে 2.1, একটা আরেকটা হচ্ছে 2.2, এটা থেকে গ্রিনের একটা হচ্ছে 3.1, এটা থেকে এইটার একটা হচ্ছে 4.5। ঠিক আছে? তো এটা সব থেকে কার কাছাকাছি, এই যে 2.1 না 3.1 কোনটা হলো, এই যে 2.1, এই যে এইটা, এই যে ইয়েলো কালার, ইয়েলো কালারের কাছাকাছি, তার মানে এটা হচ্ছে আসলে ইয়েলো কালারের কাছাকাছি যায়। এই যে পয়েন্টে, এই যে অ্যাশ কালার যেটা ব্রাউন, এটা ব্রাউন না, এটা এটা কি গ্রে কালার, এই যে গ্রে কালার ইজ দেয়ারফর প্রিডিক্টেড টু বি ক্লাস ব্রাউন, এই ইয়েলো। কি বোঝাতে পারলাম? জি স্যার। এই ডকুমেন্টটা একটু দেখবেন, সহজ। এই যে এখানে আরো অন্যভাবে বোঝানো আছে, যেমন এইটা হলো একটা আননোন প্যাটার্ন, টেস্টিং এর সময় এটা কোন গ্রুপের মধ্যে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে এই গ্রুপের মধ্যে। একটা যদি রিয়েল এক্সাম্পল দিই, যেমন ধরেন যে এইটা এটা ইনপুট ভেরিয়েবল, এটা হলো ক্যাট, তো এটা কোন গ্রুপের মধ্যে যাবে? তো স্বাভাবিকভাবে ক্যাটের যে ফিচার আর ডগের যে ফিচার, স্বাভাবিকভাবেই ও হচ্ছে ক্যাটের ফিচারের দিকে যাবে। আমরা যদি রেজাল্ট বের করি, প্রেডিক্টেড আউটপুট একটা ক্যাট হবে। ঠিক আছে? এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, এটা দেখবেন। আরেকটা ডকুমেন্ট দিচ্ছি, সেটা এর থেকে আমার আমি যেটা বললাম ওইটা সহজ, ভেরি ইজি। হ্যাঁ, ওইভাবে চিন্তা করুন। আর রিগ্রেশন, এই রিগ্রেশনটা কি, এখানে থামেন, এই রিগ্রেশনটা বলে দেওয়া আছে এখানে, এই যে হিসাব করে বলা। এই যে আপনি হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিস্টেন্স মেজার করতে পারেন, ইউক্লিডিয়ান ডিস্টেন্স, অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে আপনি এভাবে একটা মেজার করতে পারেন। এটা আরেকটা টেকনিক, এভাবে আপনি মেজার করতে পারেন, এই যে x2 - x1। ঠিক আছে? এটা আমি জেনারেট করেছি আপনাদের বোঝানো সহজ করার জন্য, এই যে ক্যানন টিউটোরিয়াল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে। এটা হচ্ছে যে এই ডিস্টেন্স মেজার করা, পয়েন্টের ডিস্টেন্স আমরা যেভাবে করে আসছি সেটা, এটা হতে পারে, এটা হতে পারে। এরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন কি হতে পারে, আপনি যে ডিস্টেন্স সবগুলো নিয়েছেন, এটা হলো সিম্পলিফাইড ডেটা সেট। নেওয়ার পর আপনি এইখানে, এই যে ধরেন আপনি 3 নিয়ারেস্ট নেইবার চাচ্ছেন, তাহলে এর নিয়ারেস্ট নেইবার 3টা কোনটা কোনটা, এখান থেকে আপনি ডিস্টেন্স বের করে বুঝতে পারছেন। খেয়াল করেন তো, এই যে
এটা ছিল 0.5, 0.5 আর 1.5। এই তিনটা, এই যে দেখেছে এখানে দেখেন, এই তিনটা হলো নিয়ারেস্ট, শর্ট করেছে 260, 370, 150। তাহলে যে 60, 70, 50-এর এভারেজ করে 60, তার মানে আপনার হচ্ছে এটা হবে 60, মানে এভারেজ করা। মানে সবকিছু ম্যাথামেটিক্স দিয়ে বোঝাতে গেলে মুশকিল, এমনি ছবি দিয়ে বোঝানোই ভালো। আমি যেটা বললাম কি ক্লিয়ার এবার তো নাকি? জি স্যার। ঠিক আছে? জি কি স্যার। কঠিন লাগলো? না স্যার। দেখি আরেকটা জিনিস দেখাই। মানে এটা ডাউনলোড হোক, এখানে একটা ফিগার আছে, সম্ভবত ফিগারটা একটু দেখেন। দেখেন এটা কে নেইবার রিগ্রেশন, এইখানে কিছু জাস্ট এই ফিগারটা দেখেন, এই ফিগারটা দেখানোর জন্য আসলে বলছিলাম। দেখেন এই যে এই পয়েন্টটা, এখানে কে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আপনি এই পয়েন্টে এখানে যেটা আছে সেটাই হবে। এখন এইটার ভ্যালু যদি 3 হইতো, তাহলে আপনি কি করতেন? ধরেন এইখানকার ভ্যালু বের করতে চাচ্ছেন, ফর এক্সাম্পল এটার ভ্যালু বের করতে চাচ্ছেন। আপনি যদি এটার ভ্যালু বের করতে চাই এবং কে এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এটা একটা, এটা একটা, ধরেন এটা একটা, এই তিনটা কাছাকাছি। তাহলে এই তিনটার এভারেজ করে যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু আসবে। এটা কিন্তু টেস্ট ডাটা, দেখেন এটা টেস্ট ডাটা, ঠিক আছে? এবং এখানে কে এর ভ্যালু কত সেটা দেওয়া নাই কিন্তু। তো এখানে যদি ধরেন, আমি একটা অন্যভাবে চিন্তা করি, থামেন, একটু অন্যভাবে বোঝাই। ধরেন আপনার কে এর ভ্যালু এখানে হলো, আমি ধরলাম 7, ফর এক্সাম্পল কে এর ভ্যালু 7, বোঝানোর জন্য বলছি, কে এর ভ্যালু 7। টেস্ট ডাটা হচ্ছে এই যে এই পয়েন্টে আপনাকে দেওয়া হচ্ছে, এটা হলো টেস্ট ডাটা। এখন আপনি এই লাইনে সব থেকে কাছাকাছি কে আছে, আপনি যদি সরাসরি টানেন, আপনি যদি কে এর ভ্যালু 1 দেন তাহলে এটা, আর যদি 7 দেন তাহলে 1, 2, 3, 4, 5, 6, দেখা যাবে এটা একটা হলো এটা। এই এই এভারেজ করে যেটা আসবে, যেখানে পড়বে সেটাই হবে ভ্যালু। আমি কি বোঝাতে পারলাম? এটা একটা এক্সাম্পল হতে পারে, আপনি যেভাবে চিন্তা করবেন। এইটা দেখেন, এইটা মজা, এইটাতে ক্লিয়ার হয়ে যাবে এখন। এখানে দেখেন আপনার বলা হচ্ছে যে এই পয়েন্টে রিগ্রেশন ভ্যালু কত। আপনার এইটা এইগুলা কিন্তু আসলে কোনো ভ্যালু ছিল না প্রথম অবস্থায়, মনে করেন। এখানে এই ডটেড ডটেড লাইন গুলো আপনি বাদ দেন। এটা তো হচ্ছে আপনার একটা এরকম ডটেড লাইন, তাই না? আমি যেটা বললাম ওটার সাথে মিলান। এই যে এইভাবে ডাটাগুলো আপনার পয়েন্ট, এটা এক্সেল পয়েন্ট। আপনি এই পয়েন্টে রিগ্রেশন ভ্যালু চাচ্ছেন, তাহলে এই পয়েন্ট দিয়ে সরাসরি আপনি যাওয়ার পরে এই জায়গা থেকে আপনি কয়টা কে এর ভ্যালু 3 যদি নেন, তাহলে এই তিনটাকে এভারেজ করে এই জায়গায় বসবে। কি বুঝতে পারলাম? এখানে কে এর ভ্যালু এখানে মনে হয় 3 দেখাচ্ছে, তাহলে এখানে বসবে, এখানে হলে এখানে এই যে টেস্ট করে বসবে। কি বোঝা যায় না যায় না? জি স্যার। আমি যেটা বললাম ওইটাই মাথায় রেখেন, এখানকার এই যে ছবিগুলো আরো বেশি ঝামেলা করে রাখছে। আমার বলাটাই মনে হয় সহজ ছিল, তাই না? তা আপনি প্রথম যেটা বলছেন স্যার ওইটাই ভালোভাবে বুঝছি।
ওটাই ভালো। আমি এই ছবিটা আপনাদের দিয়ে দেবো, এত ডকুমেন্ট রাখাই মুশকিল। ডেস্কটপ। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আপনার কেএনএন। এটা কি সময় নিয়ে দেখবেন না হচ্ছে যে বাসায় দেখবেন? এটা সময় নিতে হবে না স্যার, এটা বুঝে ফেলছি। স্যার এটা পরে দেখে আচ্ছা নিব আমরা। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটা আপনাদের দিয়ে দিলাম, এটা দিয়ে দেবো নি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা মোটামুটি ভাবে তো অনেক কিছুই দেখলাম এখানে। এখানে আমরা যেটা দেখছিলাম আমাদের এই অ্যালগোরিদম গুলার মাঝে আমরা কোন কোন জায়গায় আছি একটু খেয়াল করেন। আমরা তো এই এগুলা সব হয়ে গেছে, এটা পুরাটা কমপ্লিট, এটা পুরাটা কমপ্লিট, এটা ওকে। আমাদের এটাও কমপ্লিট, শুধু উইথড্রপটা আছে, এটা আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের সময় দেখবো, এটাও কমপ্লিট। আমরা নন লিনিয়ার ক্লাসিফিকেশনের জন্য কেএনএন দেখলাম, এবং নন লিনিয়ার রিগ্রেশনের জন্য কেএনএন নিয়ারেস্ট নেইবার দেখলাম। আমাদের থাকছে, এইটা তো হচ্ছে নিউরাল নেটওয়ার্কে যাবে, এটাও বাদ। আমাদের তিনটা জিনিস থাকছে। একটা হচ্ছে নেইভ বায়াস, এটা একটা। আরেকটা থাকছে কার্ড, আরেকটা হচ্ছে এসভিএম। এটা ফর বোথ, মানে এই নেইভ বায়াসটা হচ্ছে শুধু ক্লাসিফিকেশনের জন্য, আর কার্ট আর এসভিএম এই দুইটা হচ্ছে আমার রিগ্রেশনের জন্য। এটা সামনের দিন দেখাবো, একেবারে একটু ভালো মতো সময় নিয়ে আসবেন, দুইটা থেকে আশা করছি 2-3 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। এটা হয়ে গেলে আমাদের অ্যালগোরিদমের ভেতরের জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।